হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি সন্দীপ স্যার তোমাদের আজকে ৯ নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। সবাই অবশ্যই আমার সাথে সাথে আলোচনা করবে। দেখো কি বলেছে প্রশ্ন। প্রশ্ন কি বলেছে, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র ও মৃতপ্রায় সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ কে বলেছেন? কথাটা কি বলেছে? ক্ষয়িষ্ণু অভিজাত তন্ত্র ও মৃতপ্রায় সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ কে বলেছেন? সুরেন্দ্রনাথ সেন বলেছেন, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বলেছেন, রমেশচন্দ্র মজুমদার বলেছেন, না স্যার সৈয়দ আহমেদ খান বলেছেন? তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে কি উত্তর হবে? ডক্টর রমেশচন্দ্র মজুমদার তিনি এই কথাটা যুক্তিটি দিয়েছিলেন। তার বিখ্যাত গ্রন্থ কি ছিল? দা সিপোই মিউটিনি in the revolt of 1857। তাহলে এটি কার লেখা? দ্য সিপোই মিউটিনি ইন দ্য রিভোল্ট অফ 1857, এটি কার লেখা? ডক্টর রমেশচন্দ্র মজুমদার। আর ডক্টর সুরেন্দ্রনাথ সেনের লেখা গ্রন্থটির নাম কি ছিল? 1857, জাস্ট 1857। ক্লিয়ার হয়েছে? সবাই কিন্তু এগুলো নোট ডাউন করে নিন। বোঝা গেল? কি বলেছে? বিদ্রোহকে ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র ও মৃতপ্রায় সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ। এগুলো ডাইরেক্ট কোশ্চেন গুলো করবে, এই গ্রন্থ দুটো লিখে নিবে সবাই, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলছে দেখো, ল্যান্ড হোল্ডার সোসাইটির প্রাণ পুরুষ বলা হয় কাকে? ল্যান্ড হোল্ডার সোসাইটিকে আমরা কি বলি? জমিদার সভা বলি। কি বলি আমরা? জমিদার। তাহলে ল্যান্ড হোল্ডার, যারা ল্যান্ডকে হোল্ড করে রাখে তাদেরকে আমরা ল্যান্ড হোল্ডার বলি, আর আমরা বাংলায় বলি এটাকে জমিদার। কি বলা হয় এটাকে? জমিদার। মানে জমির যে অধিকারী তাদেরকে বলা হয় জমিদার। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে প্রাণ পুরুষ করার অর্থ হচ্ছে প্রতিষ্ঠাতার মতন, মানে প্রতিষ্ঠাতা কে করেছিলেন? দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, রামকমল সেনকে, না পিরিচাঁদ মিত্রকে? কাকে বলা হয়? দ্বারকানাথ ঠাকুরকে বলা হয়। এছাড়াও আমরা জানি এর সাথে সাথে আমাদের আরেকটা ব্যক্তির নাম দেখতে হয়, সেটা হচ্ছে রাধাকান্ত দেব, রাজা রাধাকান্ত দেব। তো সেই রাধাকান্ত দেব আমরা কি দেখব? যে জমিদার সভার প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে। আর এটি কবে প্রতিষ্ঠিত হবে? 1838 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হবে। সবাই নোট ডাউন করে নিবে ভালোভাবে করে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সবাইকে? তাহলে আমরা কি বললাম? ল্যান্ড হোল্ডার সোসাইটি অর্থাৎ জমিদার সভা। জমিদার সভা কে প্রতিষ্ঠা করবেন? দ্বারকানাথ ঠাকুর, আমাদের রাধাকান্ত দেব, এরা কবে প্রতিষ্ঠা করবেন? 1838 খ্রিস্টাব্দে, মনে থাকবে। তারপর দেখো কি বলেছে, বন্দে মাতরম ধ্বনি, যেটা নিয়ে এখন অনেক চর্চার বিষয় আছে। সাম্প্রতিক কালে বন্দে মাতরম নিয়ে অনেক চর্চা আছে, এবং তোমাদের স্কুলেও বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়ার জন্য অর্ডার এসে গেছে সরকার থেকে। তাহলে দেখো কি বলেছে, বন্দে মাতরম ধ্বনি কোন উপন্যাসের অন্তর্গত, আর এটি কার রচনা? তোমরা সবাই ভালোভাবে জানো যে বন্দে মাতরম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, যাকে আমরা কি বলি? সাহিত্য সম্রাট বলি। কি বলি আমরা? সাহিত্য সম্রাট। তাহলে সেই সাহিত্য সম্রাট একটি গুরুত্বপূর্ণ রচনা লিখেছিলেন, যার মধ্যে একটি গান হলো আমাদের বন্দে মাতরম। আর সেই রচনাটা হচ্ছে কোনটা? না আনন্দমঠ। এই আনন্দমঠ একটি উপন্যাস। এই আনন্দমঠ উপন্যাসেই আমরা পাবো বন্দে মাতরম ধ্বনি। ক্লিয়ার হয়েছে? তারপরে কি বলেছে, প্রথম বাঙালি মুদ্রাকর কে ছিলেন? মুদ্রাকর মানে ছাপাখানা যিনি তৈরি করেছেন। ক্লিয়ার হয়েছে? ছাপাখানার মালিক বলতে পারো। পঞ্চানন কর্মকার, গঙ্গা কিশোর ভট্টাচার্য, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, না ঈশ্বর চন্দ্র গুপ্ত? তাহলে আমরা এখানে কাকে দেখবো? প্রথম বাঙালি বলেছে। কি বলেছে? প্রথম বাঙালি। তাহলে কি হবে এটা? গঙ্গা কিশোর ভট্টাচার্য। ইনি কি করেছিলেন? বাঙ্গালা গ্যাজেট প্রকাশ করেছিলেন। কি করেছিলেন? বাঙ্গালা গ্যাজেট প্রকাশ করেছিলেন। এটা বেঙ্গল গ্যাজেট নয়। ক্লিয়ার হয়েছে সবাইকে? এটা বাঙ্গালা গ্যাজেট। পঞ্চানন কর্মকার কে ছিলেন? আমরা জানি চার্লস উইলকিনসন, যাকে আমরা বাংলার ক্যাস্টন বলি, বাংলার গুটেনবার্গ বলা হয়, তার সাথে যুক্ত হয়ে বাংলা হরফ তৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার।
উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আমরা যদি দেখি, ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেছিলেন 1895 খ্রিস্টাব্দে। ছাপাখানার বিকাশে উনারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঈশ্বরচন্দ্র গুপ্ত তোমরা জানো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। যা যা বলছি আমি সব নোট ডাউন করে নিবে ভালোভাবে। ঈশ্বরচন্দ্র গুপ্তের হচ্ছে সংবাদ প্রভাকর, এটা পরীক্ষায় আসা প্রশ্ন। তারপর দেখো কি বলেছে, সংস্কৃত যন্ত্র, সংস্কৃত যন্ত্র নামক প্রেসটি স্থাপন করেন। কি বলেছে, সংস্কৃত যন্ত্র নামক যে প্রেসটি আছে সেটা কে স্থাপন করেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কালীপ্রসন্ন সিংহ না প্রসন্ন কুমার ঠাকুর? কি উত্তর হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্লিয়ার হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে প্রেসটি স্থাপন করেন তার নাম হচ্ছে সংস্কৃত যন্ত্র। মনে থাকবে সবাই। ঈশ্বরচন্দ্র গুপ্তের আমি এক্ষুনি বললাম কি ছিল, সংবাদ প্রভাকর পত্রিকা, মনে থাকবে। তারপর দেখো কি বলেছে, তারপর বলেছে দেখো সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। কি বলেছে? সন্দেশ পত্রিকা। এটি আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যখন আমরা ইউ এন রায় অ্যান্ড সন্স পড়েছিলাম সেখানে আমরা দেখলাম যে সে টুনটুনি গল্প, গোপী গাইন বাঘাবাইন, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, এগুলো যাবতীয় যে গ্রন্থগুলো যে লেখাগুলো সেগুলো কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হতো? সেটি হতো সন্দেশ নামক পত্রিকায়। আর এই যে গ্রন্থগুলো বা এই লেখাগুলোর নাম আমরা বললাম, এটি সম্পাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী না সত্যজিৎ রায়? কি উত্তর হবে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কি উত্তর হবে এটা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপর দেখো কি বলেছে, জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? মহেন্দ্রলাল সরকারকে, আশুতোষ মুখার্জিকে, প্রফুল্ল চন্দ্র রায়কে, তারকনাথ পালিতকে। আমরা কি জানি আইসিএস কে প্রতিষ্ঠা করেছিলেন? মহেন্দ্রলাল সরকার। IACS, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1876 খ্রিস্টাব্দে। আর কার দ্বারা এরা হবে? এটা ডক্টর মহেন্দ্রলাল সরকারের দ্বারাই হবে। তো জাতীয় বিজ্ঞান চর্চার জন্য জনগতা কাকে বলা হয়? আমাদের ডক্টর মহেন্দ্রলাল সরকারকে বলা হয়। ক্লিয়ার হয়েছে সবাই? সবাই এগুলো বুঝতে পারছো? না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তেলেঙ্গানায় চিকটি ডোবালু বলা হয় নাৎসিদের, ফ্যাসিস্টদের, কংগ্রেসদের না কমিউনিস্টদের? তো সবাই আমাকে বলো, উত্তর দাও এটা কি হবে? তেলেঙ্গানায় চিকটি ডোবালু বলা হয়। চিকটি ডোবালু কাদেরকে বলা হয়? তাহলে এটা কারা হবে? কমিউনিস্টরা। কারা হবে? যেটাকে এখন বর্তমান সিপিআইএম বলা হয়। বোঝা গেল? তারপর দেখো কি বলেছে, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। কি বলেছে? বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কোথা থেকে নেতৃত্ব দিয়েছেন? বিহারে, যুক্তপ্রদেশে, রাজস্থানে না মহারাষ্ট্রে? তোমরা জানো ভালোভাবে। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে কখন কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন? যুক্তপ্রদেশ। এই যুক্তপ্রদেশ কিষাণ সভা কে প্রতিষ্ঠা করেছেন? বাবা রামচন্দ্র। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যেটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, যুক্তপ্রদেশ কিষাণ সভা কে কবে প্রতিষ্ঠা করেন? কে, এটা তো আমরা জেনে গেলাম, সেটা হচ্ছে বাবা রামচন্দ্র। আর কবে প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তারপর দেখো কোশ্চেন কি বলেছে, দেশ প্রাণ আখ্যা দেওয়া হয়েছিল কাকে? বীরেন্দ্রনাথ শাসমলকে, চিত্তরঞ্জন দাসকে, মাতঙ্গিনী হাজরাকে না সুভাষচন্দ্র বসুকে? কি উত্তর হবে? না, বীরেন্দ্রনাথ শাসমল। কাকে? বীরেন্দ্রনাথ শাসমলকে আমরা দেশ প্রাণ বলতাম, আর এটাকে দেশবন্ধু বলা হতো। দেশবন্ধু কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো। ঠিক আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আর দেশ প্রাণ বলা হয় কাকে? বীরেন্দ্রনাথ শাসমলকে। ক্লিয়ার হয়েছে সবাইকে? তারপর দেখো বিভাগ খতে আছে আমরা স্তম্ভ মেলালো, তো সেখানে স্তম্ভগুলো মিলাবো আমরা। অদ্ভুত লোক কার লেখা? অদ্ভুত লোক হচ্ছে একটি চিত্র, সেটি এঁকেছিলেন কে? গগনেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এটা ব্যঙ্গ চিত্র। বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? জগদীশ চন্দ্র বসু। সেটি আবার কবে? 1917 খ্রিস্টাব্দে। সবার মনে থাকে? মানবেন্দ্রনাথ মানবেন্দ্রনাথ রায় হচ্ছে ভ্যানগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বলা হয়। তারপর তোমরা জানো দিল্লি, চৌরিচৌরা, রুড়কি। সবাই পারবে দিল্লি। আর চৌরিচৌরা হচ্ছে কোথায় আমাদের, তোমরা জানো? সবাই আমাকে জানাও যে এটা কোথায় আছে। ঠিক আছে, আর রুড়কি হচ্ছে আমাদের শিল্প কারখানা একটি।
তারপর দেখো কি বলেছে 2 নম্বরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদে উন্মেষে সাহায্য করেছিল? আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা কেমন ভাবে পড়বো? এই প্রশ্নগুলো আমরা পড়বো হচ্ছে নোটের মাধ্যমে। বাংলা ছাপাখানা ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি ছিল? বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝাবো? মাদারি পাশি কে ছিলেন? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এখানে দেখতে পাচ্ছ সবাই সুন্দরভাবে দেখা যাচ্ছে? না দেখা গেলে আমাকে বলবে। ভারতের জাতীয়তাবোধ জাগরণে বর্তমান ভারত গ্রন্থটির অবদান। আগে জানতে হবে যে বর্তমান ভারত কার লেখা। তোমরা সবাই জানো যে বর্তমান ভারত লিখেছেন হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দ। কে লিখেছেন? স্বামী বিবেকানন্দ লিখেছেন। তাহলে সেই স্বামী বিবেকানন্দ ভারতের জাতীয়তাবোধ জাগরণ যখন হচ্ছে, সেই জাগরণে কি কি ভূমিকা গ্রহণ করেছেন এই পত্রিকা, এই যে গ্রন্থটা যে সেটা। তাহলে বিবেকানন্দ লেখা বর্তমান ভারত গ্রন্থটি ভারতের জাতীয়তাবাদ জাগরণে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। প্রথমে কি করেছে? দেশ মুক্তির আহ্বান জানিয়েছেন তিনি এই গ্রন্থে। এই গ্রন্থে বিবেকানন্দ বলেন, হে ভারত, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। মানে আমরা যে জন্মগ্রহণ করেছি এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে এই দেশের জন্য আমাদেরকে প্রাণ দিতে হবে যদি দরকার পড়ে। বোঝা গেল? এই দেশেই আমাদের জন্ম হয়েছে, এই দেশের জন্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হতে পারে এক সময় যদি দরকার পড়ে আমাদের, সেখানে যেন আমরা পিছু পা না হই। তিনি দেশকে মাতৃরূপে কল্পনা করেন, মাতৃরূপে দেশের মুক্তির জন্য আত্মস্বর্গের আদর্শ তুলে ধরে তিনি সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। জাতীয়তা বা জাতীয়তার বাণী আমরা যদি দেখি বর্তমান ভারত গ্রন্থে, এই বাণী এবং অতিষ্ঠিত জাগ্রত মন্ত্র দ্বারা স্বামী বিবেকানন্দ ভারতের জাতীয়তা বোধের সঞ্চার করেন এবং হতাশাগ্রস্ত দেশবাসীকে উদ্বুদ্ধ করেন। তারপর কি বলেছে? বাংলা মুদ্রণ ইতিহাসে বটতলা প্রকাশন। তাহলে বটতলা প্রকাশন কোথায় আছে? 19 শতকে কলকাতার মূলত দর্জিপাড়া, শ্যামবাজার, জোড়াসাঁকো, শিয়ালদা ইত্যাদি জায়গা জুড়ে জনরুচি অনুযায়ী যেসব প্রকাশনা চলতো তা বটতলা প্রকাশনা নামে পরিচিত। মানে একটা জায়গার কথা এখানে বলা হয়নি, এখানে শ্যামবাজারের কথা বলা হচ্ছে, জোড়াসাঁকোর কথা বলা হচ্ছে, শিয়ালদার কথা বলা হচ্ছে। যে প্রকাশনা চলতো তাকে আমরা বটতলা প্রকাশনা নাম দিয়েছিলাম। কেন গুরুত্বপূর্ণ? বাংলার মুদ্রণ ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ এটা? কারণ বিষয় বৈচিত্র্য একরকম আছে, বটতলার বিষয় বৈচিত্র্য লক্ষণীয়। এখানে কি কি দেওয়া হয়? গুপ্ত বিদ্যা আছে, গোপাল ভাঁড় আছে, রস সাহিত্য আছে, ম্যাজিক আছে, দুর্ঘটনা আছে, রান্না বান্না আছে, কৃষিবিদ্যা আছে, বিভিন্ন বিষয় ছাড়াও পুঁথি আছে, পাঁচালী আছে, অনুবাদ সাহিত্য আছে, কেন্দ্র করে বইগুলি ছাপানো হতো। ফলে এই সকল বইগুলি থেকে তৎকালীন সমাজচিত্র সম্পর্কে অনেক ধারণা আমরা পেতে পারি। ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ আশা করি। অপ্রতুল যোগান এবং স্বল্প মূল্য, মানে কম দামে আমরা এটা পেতে পারি। বটতলা বইগুলি মূলত সস্তা কাগজে পুরনো হরফে ছাপা হতো, ফলে বইগুলির দাম খুব কম ছিল। প্রকাশকরা প্রচুর পরিমাণে বইগুলি ছাপাতেন এবং জনপ্রিয়তার কারণে সেগুলি বিক্রিও হয়ে যেত। তার মানে আমরা যদি দেখি তাহলে এখানের বইয়ের যে মূল্য আছে সেটাও অনেক কম আছে। তাহলে বইয়ের মূল্য কম থাকার ফলে আমরা বাঙালি জনগণ বেশিরভাগ সময় বই পড়তে খুব ভালোবাসি, তাহলে সেই বইগুলোকে আমরা কিনে কিনে পড়তাম। ঠিক আছে? এবং তাদের যে বিষয়বস্তু সেটা কিন্তু অন্যরকম থাকতো, প্রচলিত বিষয়বস্তু থেকে একটু আলাদা থাকতো বইগুলো, তার জন্য এগুলোকে পড়া হতো। তারপর দেখ কি বলেছে, বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায়? বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায়? তো শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে বিদ্যাসাগর বাংলা বর্ণমালা সংস্কারের পরিচয় দেন তার 2 খণ্ডে প্রকাশিত বর্ণ পরিচয়। তাহলে বর্ণ পরিচয় কার লেখা? আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ভুল করেও কিন্তু অন্য নাম বলবে না, এখন এটা কন্ট্রোভার্সিয়াল। 1855 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল পুস্তিকায়। এর থেকে জানা যায় যে তিনি পূর্ববর্তী 16 স্বরবর্ণ, মানে 16টি স্বরবর্ণ, 34টি ব্যঞ্জন বর্ণ, 50টি বর্ণের পরিবর্তে 12টি স্বরবর্ণ ও 40টি ব্যঞ্জন বর্ণ, মোট 52টি বর্ণের প্রস্তাব দেন। ক্লিয়ার হয়েছে? মানে প্রথমে তিনি কি বলছেন, 16টা আর 34টা 50টা বর্ণের পরিবর্তে আমরা কি দেখি 12টা স্বরবর্ণ, মানে এখানে 16টার জায়গায় 12টার কথা বলা হয়েছে এবং 40টা ব্যঞ্জন বর্ণের কথা বলা হয়েছে, প্রস্তাব দেন। এইভাবে বাংলার মুদ্রণে বিদ্যাসাগর 60 তৈরি হয়েছে, 60। ক্লিয়ার? তারপরে মাদারি পাশি।
মাদারিপাসি কেন বিখ্যাত ছিলেন? অহিংস অসহযোগ আন্দোলন যখন চলছে, খিলাফত আন্দোলন যখন চলছে উত্তরপ্রদেশে, তখনকার যখন আমরা বলতাম যুক্তপ্রদেশ, একটি কৃষক আন্দোলন গড়ে ওঠে যা একতা বা একা আন্দোলন নামে পরিচিত। তো মাদারিপাসি সমাজের নিম্নবর্গের কৃষকদের দ্বারা সংগঠিত একা আন্দোলনের নেতা ছিলেন। ক্লিয়ার হয়েছে? মাদারিপাসি কে ছিলেন? একা আন্দোলনের নেতা। তো আন্দোলনের চরিত্র উগ্র প্রকৃতির ছিল। মাদারিপাসি জেলা শাসককে হত্যা এবং ইংরেজ শাসনে বিতাড়িত করার ডাক দেন, যার ফলে ইনাকে গ্রেপ্তার করা হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে একা আন্দোলনের নেতা ছিলেন, একা আন্দোলন। আর কবে হবে? 1921-22। কবে হবে? 1921-22 হবে। ক্লিয়ার? 1921-22। তাহলে কি আন্দোলনের কথা বলা হচ্ছে? একা আন্দোলনের কথা বলা হচ্ছে এখানে। তারপর দেখো কি বলেছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যাকে আমরা ইংলিশে কি বলি? AITUC, অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা? 1920 খ্রিস্টাব্দে। সবাই ভালোভাবে মনে রাখবে, এটা 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তারিখটা হচ্ছে কত? 31শে অক্টোবর। কত তারিখে? 31শে অক্টোবর এটি প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, তো শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হবে 1920 খ্রিস্টাব্দে 31শে অক্টোবর বোম্বাইতে। আর কার সভাপতিত্ব হবে এটা? লালা রাজপথ রায়ের সভাপতিত্বে। মনে থাকবে, কার সভাপতিত্ব হবে এটা? লালা রাজপথ রায়ের সভাপতিত্বে প্রতিষ্ঠিত হবে। তো প্রাচীনকাল থেকে ভারতের শ্রমিক শ্রেণীর অস্তিত্ব থাকলেও ব্রিটিশ আমলে আধুনিক শিল্প প্রতিষ্ঠা বা ফিনান্স পুঁজির বিকাশের ফলে শ্রমিক শ্রেণী একটা উত্থান ঘটে, মানে শ্রমিক আর মালিক। শিল্প বিপ্লব যখন আমরা পড়েছিলাম সেই সময় দেখেছিলাম যে শিল্প বিপ্লবের ফলে দুটো শ্রেণীর উদ্ভব হচ্ছে আলাদা করে, একটা হচ্ছে শ্রমিক, একদিকে হচ্ছে মালিক শ্রেণী। আর এই যে সংগ্রাম চলতেই রয়েছে এখনো পর্যন্ত, সেই শ্রমিক আর মালিক শ্রেণীর যে সংগ্রাম সেটা এখনো পর্যন্ত চলছে। ক্লিয়ার? তাহলে সেই শ্রমিক শ্রেণীর অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছিল। তাদের বেতন ছিল কম, থাকতে হতো অস্বাস্থ্যকর পরিবেশে, তাদের কাজ সময়সীমা ছিল 12 ঘন্টা, জীবন জীবিকার কোনো নিরাপত্তা ছিল না। ব্রিটিশ সরকার শ্রমিক কল্যাণের উদ্দেশ্যে কারখানা আইন সহ বিভিন্ন আইন পাস করলেও তাতে শ্রমিকরা খুব বেশি লাভবান হয়নি। ফলে তাদের মধ্যে ক্ষোভ জমতে থাকে এবং বিচ্ছিন্নভাবে কিছু ধর্মঘট হয়। চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু প্রমুখ নেতৃবৃন্দ শ্রমিকদের সংগঠিত করে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করতে সচেষ্ট হয়। এইভাবে ভারতের শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ বিক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে AITUCর জন্ম হয়েছিল, যার মাধ্যমে শ্রমিক আন্দোলন একটি নির্দিষ্ট পথে পরিচালিত হয়েছিল। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? কারণ শ্রমিকদের অধিকারের কথা কে বলবে, সেরকম একটা সংগঠন দরকার ছিল। সেই সংগঠনের নাম হচ্ছে কি? AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ক্লিয়ার? তারপর দেখো 4 নম্বরের প্রশ্ন কি বলেছে। এখানে আমরা 1857 খ্রিস্টাব্দের যে শিক্ষিত বাঙালি সমাজ আছে, তোমরা ভালোভাবে পড়েছো, আশা করি সবাই পড়ে নিয়েছো এই বিষয়টা, যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ যখন হচ্ছে, এদিকে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করছে, মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হলো 8 এপ্রিল, তোমরা জানো। তারপরেই গোটা ভারতে তারপরে যদি দেখা হয় বিস্তার হয়েছিল 10ই মে 1857 মিরাট জেলা থেকে। তো সেখান থেকে যখন বিস্তার লাভ করছে, ইংরেজ সরকারকে উৎখাত করার চেষ্টা করছে যখন আমাদের ভারতীয়রা, সেই সময় আমাদের বাঙালি জাতির শিক্ষিত ব্যক্তিরা তারা কি বলেছিলেন, যে এটা ডাকাতদের উপদ্রব আছে, এখানে ইংরেজ সরকার যদি চলে যায় তাহলে আমাদের এখানে যে ধর্মীয় গোঁড়ামিগুলো আছে সেগুলো আবার পুনরায় চালু থাকবে, তাই না? যে এখনো পর্যন্ত সংস্কারগুলো হচ্ছিল ইংরেজদের দ্বারা, সেগুলো স্তম্ভিত হয়ে যাবে। তাহলে এটা কাদের ধারণা ছিল? এটা ধারণা ছিল আমাদের শিক্ষিত বাঙালি সমাজের। তাহলে আমরা যদি দেখি যে শিক্ষিত বাঙালি সমাজ একটা আইডিওলজি নিয়ে এই বিদ্রোহকে সমর্থন জানায়নি। তারা চেয়েছিল ইংরেজরা আরো কিছুদিন থাকুক, যাতে আমাদের ধর্মীয় গোঁড়ামিগুলো শেষ হয়ে যাক, আমাদের মধ্যে পাশ্চাত্য ধ্যান ধারণা চলে আসুক, আমাদের মধ্যে আধুনিকতার ছাপ আসুক। যার ফলে আমরা কি দেখি? আমরা দেখি যে শিক্ষিত বাঙালি সমাজ সবসময় সমালোচনা করেছে এখানে কাদেরকে? 1857 বিদ্রোহ যারা করেছিলেন। ক্লিয়ার হয়েছে কি বললাম? এখানে আমরা কাকে কাকে দেখতে পারি? আমরা কালীপ্রসন্ন সিংহকে দেখতে পারি, আমরা আরো বিভিন্ন যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোকে আমরা এখানে দেখব। ঠিক আছে, সেই পত্রিকাগুলোকে আমরা দেখব। দেখো কি বলেছে। তো বাংলা থেকে এটা সূচনা হয়েছিল, তোমরা জানো, ব্যারাকপুর বহরমপুর থেকে এখানে শুরু হয়েছিল। প্রথমে বহরমপুর, তারপরে ব্যারাকপুর ছাউনি থেকে দমদম এরিয়ায়, সেখান থেকে এটা শুরু হয়েছিল। শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহকে সমর্থন করেনি, বরং বিরোধিতা করেছিল। সমকালীন বিভিন্ন তথ্য থেকে এটা প্রমাণ পাওয়া যায়। কি বলেছে? 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাবে পরিচয় পাওয়া যায় নিম্নে। কি বলছে?
সমসাময়িক বিশিষ্ট বাঙালি কিশোরীচাঁদ মিত্র লিখেছিলেন, এই বিপ্লব মূলত সৈনিকের বিপ্লব, 1,00,000 সৈন্যের বিদ্রোহ, ইহার সহিত জনসাধারণের কোনো সংস্রব নাই, মানে কোনো মিল নেই। যারা এই বিদ্রোহের দলে যোগ দিয়েছেন তাদের সংখ্যা গভর্নমেন্টের প্রতি সহানুভূতি সম্পন্ন লোকের সংখ্যার অনুপাতে অতিশয় নগণ্য, মানে গভর্নমেন্টকে তারা বিশ্বাস করছে এবং এদেরকে অসমর্থন জানাচ্ছে। এই যে রেশিওটা, এই রেশিওটা অনেক কম ছিল। দ্বিতীয় দলের সংখ্যা কয়েক কোটি। তো সমসাময়িক মনীষী হচ্ছে শম্ভুচরণ মিত্র এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় একই কথা লিখেছেন। অরবিন্দ ঘোষের মাতামহ রাজানারায়ণ বসু 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় অন্যান্য শিক্ষিত বাঙালির মতোই আতঙ্কিত ছিলেন এবং বিদ্রোহের বিরোধিতা করেছিলেন। রাজনারায়ণ বসুর মাতামহ। বেরিলিন নিযুক্ত একজন সামরিক কর্মচারী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী সিপাহীদের অত্যাচারের কাহিনী লিখেছিলেন এবং নিন্দা করেছেন। 1857 খ্রিস্টাব্দে 26শে মে কলকাতা হিন্দু মেট্রোপলিটন কলেজ সম্ভ্রান্ত ব্যক্তিরা এক সভার আয়োজন করেন। রাজা রাধাকান্ত দেব আছে এখানে, কালীপ্রসন্ন সিংহ আছে এখানে, হরেন্দ্রনাথ ঘোষ আছে, অন্যান্য যেখানে উপস্থিত ছিলেন। সেখানে সিপাহীদের নিন্দা ও ইংরেজ সরকারকে সাহায্যের প্রস্তাব গৃহীত হয়। কেবল বিদ্রোহী সিপাহী নয়, দ্বিতীয় বাহাদুর শাহ, নানা সাহেব, লক্ষ্মীবাই, দ্বিতীয় বাহাদুর শাহ, নানা সাহেব এবং লক্ষ্মীবাই প্রমুখ নেতা নেত্রীদের প্রতি নিন্দা করা হয়। এখানে বিভিন্ন পত্রিকাগুলো আমরা দেখবো, ঈশ্বর চন্দ্রগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকা তো এখানে বিরোধিতা করা হয়েছিল, সংবাদ ভাস্কর পত্রিকা তো এখানে বিরোধিতা করা হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন পত্রিকা এগুলো বিরোধিতা করা হবে। সেই সময় ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, মোহামেডান অ্যাসোসিয়েশন প্রভৃতি সভাগুলি বিদ্রোহের বিরোধিতা ও ইংরেজ সরকারকে সমর্থনে প্রস্তাব গ্রহণ করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, যে শিক্ষিত বাঙালি সমাজ কিন্তু 1857 বিদ্রোহকে সমর্থন জানায়নি, তারা অন্য একটা ভাবনা নিয়ে ইংরেজ সরকারকে সমর্থন জানিয়েছিল। যদিও বা পরবর্তীকালে আমরা যদি দেখি নীল বিদ্রোহ যখন হচ্ছে সেই সময় তাদের মোহটা ভঙ্গ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? 1859 সালে যখন নীল বিদ্রোহ হবে তখন তাদের মোহটা ভঙ্গ হয়ে যাবে, যে ইংরেজ সরকার কারণেই তারা তাদের নিজস্ব আইডিওলজি, নিজস্ব ভাবমূর্তি এবং নিজস্ব ফায়দা দেখার জন্যই তারা সবসময় ভারতকে কাজে লাগিয়েছে। যখন আমরা ভারতীয়রা বুঝতে পারবো তখন কিন্তু বিদ্রোহের আগুন আস্তে আস্তে ছড়াবে। ক্লিয়ার? বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য কিরূপ অবদান ছিল, অথবা বাংলা ছাপাখানা প্রকাশনা ব্যবসার ক্ষেত্রে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা কি ছিল? তোমরা জানো ভালো করে, একটু আগে আমরা বলেছিলাম গঙ্গা কিশোর ভট্টাচার্য ছাপাখানা বিকাশের গুরুত্বপূর্ণ নাম আছে। তো তিনি কম্পোজিটর হিসাবে ভূমিকা গ্রহণ করেছিলেন। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি প্রেস 1800 খ্রিস্টাব্দে যা স্থাপিত হয়েছিল, সেই সময় থেকেই গঙ্গা কিশোর ভট্টাচার্য একজন কম্পোজিটর হিসেবে মিশন প্রেসে যোগদান করেছিলেন। পরবর্তীকালে মিশনারির সঙ্গে মতানৈক্যের কারণে তিনি মিশন প্রেস ছেড়ে দেন, যার ফলে তিনি প্রতিষ্ঠা করেন হচ্ছে বাঙ্গাল গ্যাজেট নামক প্রেস। কলকাতায় এসে তিনি অন্যের প্রেস থেকে ছাপিয়ে অনেক বই প্রকাশ করেছিলেন। 1818 খ্রিস্টাব্দে গঙ্গা কিশোর ভট্টাচার্য ও হরচন্দ্র রায় যৌথ উদ্যোগে চোর বাগান স্ট্রিটে 1818 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1818 খ্রিস্টাব্দে, কোথায় বললাম? চোর বাগান স্ট্রিটে ছাপাখানা প্রতিষ্ঠা করেন। তা হলো বাঙ্গাল গেজেট প্রেস বা অফিস। এখান থেকে কলকাতায় বাঙ্গাল গেজেট নামক এক সংবাদপত্র প্রকাশনায় অগ্রণী ভূমিকা নেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। মুদ্রাকর, তিনি অনেকগুলো গ্রন্থ নিজে রচনাও করেন, পুস্তক ব্যবসায় নিজে জড়িত ছিলেন, মুদ্রণ ও প্রকাশনায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। তাহলে আমরা দেখতে পারি যে ছাপাখানার বিকাশে প্রথম বাঙালি যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে কি, গঙ্গা কিশোর ভট্টাচার্য, যিনি শ্রীরামপুর প্রেসেও কাজ করতেন। বুঝাবে? তারপর দেখো কি বলেছে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, কংগ্রেস সমাজতন্ত্রী দল হচ্ছে সিএসপি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। মাথাবে কি বললাম, অনেক সময় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি না দিয়ে সিএসপি দিতে পারে, সিএসপি মানে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। ক্লিয়ার হয়েছে? তো দাদাভাই নরজি তার প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়া গ্রন্থে বলেন যে শোষণ বন্ধ না হলে ভারতের দারিদ্র মোচন সম্ভব নয়। এই তত্ত্বের ভিত্তি এবং রাশিয়ার বলশেবিক বিপ্লবের প্রভাবে আছে। বলশেবিক বিপ্লব কবে হয়েছে? 1917 সালে। ঠিক আছে, বিপ্লবের প্রভাবে ভারতে সমাজতান্ত্রিক চিন্তাধারার বিকাশ দেখা দেয়। কংগ্রেস ও গান্ধীজির উপর অনেকে ক্ষুব্ধ হন, ফলে বামপন্থী মতাদর্শের ভিত্তিতে কয়েকটি দল গড়ে ওঠে। কংগ্রেস সমাজতান্ত্রিক দল ছিল সেগুলির মধ্যে অন্যতম। তো কবে প্রতিষ্ঠা হয়, কারণ কি, এগুলো আমরা দেখতে পাবো। কংগ্রেসের দ্বিতীয় পর্যায় মানে আইন অমান্য আন্দোলন যখন চলছে, সেই সময় আইন অমান্য আন্দোলন কবে চলেছিল? 1930 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, আর সেটি একদম শেষ হবে কবে? 1934 খ্রিস্টাব্দে। কিন্তু এখানে দুটো পার্ট আমরা কি কি দেখি, 1930 থেকে 32, একটা 1932 থেকে 34।
তাহলে এই দ্বিতীয় পার্টের কথা এখানে বলা হয়েছে, এই দ্বিতীয় পার্টের কথা বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ের কথা বলা হয়েছে যে 1932 থেকে 34 আইন অমান্য আন্দোলন, ব্রিটিশ সরকারের দমন নীতি, বিহারে ভূমিকম্পে প্রাণহানি প্রভৃতি বিষয়ে কংগ্রেসের দৃঢ়তার অভাব দেখা দেয়। সমাজতন্ত্র সম্বন্ধে গান্ধীজি ও তার অনুগামীদের বিরূপ ধারণা ছিল। গান্ধীজি আন্দোলনের পদ্ধতি সম্বন্ধে বামপন্থীদের বিরূপ মনোভাব ছিল। ক্লিয়ার হয়েছে। আইন অমান্য আন্দোলনের সময় নাসিক জেলে কংগ্রেসের বামপন্থী নেতারা যেমন জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পটবর্ধন, রাম মনোহর লোহিয়া, ইউসুফ মেহের আলী, মিনু মাসানি প্রমুখরা বন্দী ছিলেন। তাদের চেষ্টায় আচার্য নরেন্দ্র দেবের সভাপতিত্বে পাটনা বর্তমান বিহার, পাটনায় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। সালটা হচ্ছে কবে? 1934 খ্রিস্টাব্দে এপ্রিল মাস। পরে একে গোপালন EMS নাম্বুদুরিপাদ এই দলে যোগদান করেন। উদ্দেশ্য কি ছিল? কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী শক্তিকে সুদৃঢ় করা। ক্লিয়ার? এই বামপন্থী কাদের বলা হয়? কমিউনিস্ট পার্টিকেই বলা হয়। সেই কমিউনিস্ট পার্টিরই ভাবধারার মতন কংগ্রেসের মধ্যেও যেন বামপন্থী ধারা বজায় থাকে। ভারতে পূর্ণ স্বাধীনতা লাভ প্রভৃতি ছিল এর প্রধান উদ্দেশ্য। যুক্তপ্রদেশে কংগ্রেস নেতা সম্পূর্ণানন্দ দলের কর্মসূচির প্রণয়ন করেন। শিল্প বাণিজ্যের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, রাজতন্ত্র তথা জমিদারতন্ত্রের বিলোপ, কৃষকদের হাতে জমি বন্টন, কৃষি ঋণ মুকুব, কাজের অধিকার ও শ্রমিকদের জন্য ন্যায্য মজুরির এর অন্তর্ভুক্ত ছিল। বিস্তার কথা হয়েছিল কমিউনিস্ট পার্টির উপর নিষেধাজ্ঞা থাকায় দলের নেতা কর্মীরা এই দলকে মঞ্চ হিসেবে ব্যবহার করেন। কমিউনিস্ট পার্টি বন্ধ ছিল, ইংরেজ সরকারের বিরুদ্ধে যাবার ফলে কমিউনিস্ট পার্টি বন্ধ ছিল, যার ফলে জাতীয় কংগ্রেসের মধ্যে যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল সেখানে তারা ব্যবহার করতে শুরু করে। কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা কর্মীরা এই দলে যোগদান করে। PK পিল্লাই, MA ব্রেলভিন নাম এই বিষয়ে উল্লেখযোগ্য। ফলে দক্ষিণ ভারত ও যুক্তপ্রদেশে দলের প্রভাব বৃদ্ধি পায়। কোথায় কোথায়? ওই দক্ষিণ ভারতে আর যুক্তপ্রদেশ এই দলটার প্রভাব বৃদ্ধি পেয়েছিল। দলের তৃতীয় সম্মেলন যখন হয় 1936 খ্রিস্টাব্দে, সাম্রাজ্যবাদের বিরোধিতার কথা বলা হয়, কিন্তু বাস্তবে কোনো গণ আন্দোলন হয়নি। দলের একাংশ গান্ধী বিরোধী হলেও সবাই তা ছিলেন না। দল সারা ভারত সংগঠন তৈরি করতে পারেনি, দলের মধ্যে ভিন্ন ভিন্ন মত ছিল। 1937 খ্রিস্টাব্দে নির্বাচনে এই দল কংগ্রেসকে সমর্থন করে, ফলে কমিউনিস্টরা দল ত্যাগ করে। দলের আদর্শ সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা না থাকায় এটি অল্প সময়ের মধ্যেই ভেঙে যায়। তাহলে CSP কবে প্রতিষ্ঠিত হয়েছিল? CSP কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1934 খ্রিস্টাব্দে। সবাই নোট ডাউন করে নেবে ভালোভাবে। ক্লিয়ার হয়েছে? জয়প্রকাশ নারায়ণ আমাদের সভাপতি ছিলেন। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট নেই এখানে? আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস আবার